পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে ইঙ্গিত করে বললেন প্রধান উপদেষ্টা। ব্যর্থতা থাকলেও এগোচ্ছে সরকার, কেটেছে ভারতের সাথে সম্পর্কের মেঘ। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাস দিয়ে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল। সাক্ষীদের কেউই দুর্নীতি প্রমাণ করতে পারেনি বললেন আইনজীবীরা। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জনের প্রাণহানি, আহত ৪ জনকে নেওয়া হয়েছে রাজশাহী মেডিকেলে। অস্কারে রোমান্টিক কমেডি মুভি নোরার বাজিমাত সেরা পরিচালক অভিনেত্রী সহ পেয়েছে ৫টি অ্যাওয়ার্ড। সেরা অভিনেতা ব্রুটালিস্টের অ্যাড্রিয়ান ব্রডি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেননি। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ এশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দিয়েছেন। এর আগে গত বছরের ২৭ নভেম্বর এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য ২ জনকেও খালাস দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার, একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল দায়ের করে দুদক ও রাষ্ট্রপক্ষ। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, খালাস পেলেও অমানবিক হয়রানির শিকার হতে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। জানান, এই মামলার ৩৩ জন সাক্ষীর কেউই দুর্নীতি প্রমাণ করতে পারেনি। উল্টো যারা রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেককেই বিভিন্ন সময়ে পুরস্কৃত করেছে তৎকালীন সরকার। দিয়েছিলেন এই মিথ্যা মামলায় ম্যাডাম জিয়াকে। না, ঠিক আছে, অনেকদিন পরে নেভিজে পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে। বেগম খালেদা অনেক হয়রানির সম্মুখীন হয়েছে। তার এই বয়সে দীর্ঘদিন সেই দেখতে হয়েছে, এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি। আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে, এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই, তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা কঠিন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, গণ অভ্যুত্থানের পরপরই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া গেলে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় রাজনৈতিক জনমত পাওয়া যতটা সহজ হতো, এখন ততটা হবে না। দেশের বেশিরভাগ মানুষ এই ধারণার সাথে পরিচিত নন। আর তারপরও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নে এনসিপির লক্ষ্য পূরণ নিয়ে অনেকেই আশাবাদী। আলামিন হক, অহনের রিপোর্ট। রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে
শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দল এনসিপির আত্মপ্রকাশের সময় আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে বারবার উঠে আসে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয়। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেওয়ার বার্তা দেয় এই সেকেন্ড রিপাবলিক, যার বিষয়ে সাধারণ জনতার বেশিরভাগেরই তেমন ধারণা নেই। তবে সংবিধান পরিবর্তনের কথা উঠে আসে কারো কারো কথায়। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং কোনো রাজনৈতিক দল, শুধুমাত্র এনসিপি নয়, যে কোনো রাজনৈতিক দল যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এই জন্য একটা নতুন সংবিধান আমার মনে হয় অবশ্যম্ভাবী এই মুহূর্তে। মূল পরিবর্তন করে আবার নতুন করে যদি এটা লেখা যায়, আসলে বাংলাদেশের পক্ষে অনেক উপকার হতো। গণ অভ্যুত্থানের 7 মাস পর এনসিপির সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ধারণা কেমন হতে পারে? মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটা হয়েছিল এটা হলো প্রথম রিপাবলিক, এবং 24-এ এসে এই রাষ্ট্রকে আবার দ্বিতীয় রিপাবলিক করার প্রয়োজনীয়তা হয়েছে। অর্থাৎ জনগণের মালিকানা আগেও ছিল, কিন্তু হারিয়ে যায় দীর্ঘ সময় ধরে আর কি। এখন এই রাষ্ট্রটাকে আবার যেন জনগণ ফিরে পায়, সেই জন্য এই রাষ্ট্রকে নতুনভাবে তৈরি করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আগের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন শাসন কিংবা রাষ্ট্র পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি সহ সব দলের ঐক্য প্রয়োজন। সে লক্ষ্যে কতটা এগুতে পারবে নাহিদ ইসলামের নতুন দল? বহুগুণে কঠিন কাজ, কারণ আপনি পুরনো ন্যারেটিভ, পুরনো বয়ানকে যে বাতিল করে দিবেন, সেটা বাতিল করতেও তো আপনার একটা সময় লাগবে। নতুনভাবে আপনি শুরু করতে যাচ্ছেন, নতুন একটা সরকার শুরু করতে যাচ্ছেন, ওইটাই রাইট টাইম, ওইটাই গল্পটা শুরু হওয়ার রাইট টাইম ছিল। তখন এটা যদি আপনি বিপ্লব হিসেবে বলতে পারতেন, আখ্যা দিতে পারতেন, বলে যে বিপ্লব মানে সব পিছনের শেষ, নতুনভাবে নতুন কিছু শুরু হওয়া, সেটা তারা করতে পারেন নাই। পথ যত কঠিনই হোক, কেউ কেউ বিশ্বাস করেন জাতীয় নাগরিক পার্টির এই লক্ষ্য পূরণ অসম্ভব নয়। জুলাই আন্দোলনে অনেক মানুষ তাদের প্রাণ দিয়েছে, তাই আমরা চাই যে এত যে মানুষ তাদের প্রাণ দিয়েছে, এটা বদলে যেন আমরা আসলে একটা পরিবর্তন পাই, এবং এটা যদি অনেক কঠিনও হয় আমরা চাই তাও যেন তারা এই পরিবর্তনটা আনতে পারে। যদি আমরা সেকেন্ড রিপাবলিক সত্যিকার অর্থে গঠন করতে চাই, তাহলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা খুবই দরকার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের চাষারার 2 নং ঢাকেশ্বরী এলাকার একটি টেনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 2 পরিবারের নারী, শিশু সহ 8 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর 3:30টার দিকে সিদ্ধিরগঞ্জের 2 নম্বর চেয়ারম্যান অফিসের পাশে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হঠাৎ করে গ্যাস লাইন থেকে আগুন টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় 2টি কক্ষে থাকা 8 জনই দগ্ধ হন। পরে ভোর 4:30টার দিকে দগ্ধ সবাইকে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। দগ্ধের মধ্যে রিকশা চালক হান্নান, তার স্ত্রী লাকি, 4 বছরের মেয়ে জান্নাত, 11 বছর বয়সী মেয়ে সামিয়া, 12 বছর বয়সী ছেলে সাব্বির। আরেক পরিবারে পোশাক শ্রমিক সোহাগ, তার স্ত্রী রূপালী, তাদের একমাত্র 1.5 বছর বয়সী মেয়ে সুমাইয়া দগ্ধ হন। দগ্ধদের মধ্যে 6 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে রোগীর স্বজনদের অভিযোগ, ভোরে এসে পর্যাপ্ত সেবা তারা পাননি। একজন চিকিৎসকের কারণে চিকিৎসা পেতেও বিলম্ব হয়েছে তাদের। 3টা বাজে যখন একটা ঘর ভিতরে একটা আওয়াজ হলো, ধুম করে আওয়াজ হওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি শোয়া থেকে বসলাম, বসার পর দেখি যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এটা শেষ কবে হয়েছে তখন তারটা বলতে পারবো না, কিন্তু পাশের বাড়ির লোকে বলল, যারা আইছে তারা বলল, এটুকুই জানি। কিন্তু এবার যেটা হয়েছে অনেক বেশি হয়েছে। তো যে পরিবারের 3 জন এসছে, ওরা এই পরিবারের প্রায় সকলেই মানে বেশ মেজর বার্ন যাদের হয়েছে, এবং সাথে ইনহেলেশন ইনজুরি হয়েছে, মা, বাবা এবং একটা ছোট্ট 1.5 বছরের বাচ্চা। আমরা এদের সবাইকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আমরা এইচডিইউ ডিপেন্ডেন্স যে ইউনিট, ওখানে আমরা শিফট করে দিয়েছি। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে 3 জন মারা গেছেন, অন্তত 4 জন আহত হয়েছেন। ভোরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ি রাজাবাড়িহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, রোগী নিয়ে গোদাগাড়ি হাসপাতালে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। পথে চাঁপাইনবাবগঞ্জমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান। নিহতদের মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ, এছাড়া 4 জন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়েছে। স্বজনরা পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।
তেনচিকা থেকে বিমানবন্দর যাওয়ার পথে স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ করা হয়েছে। যানজট কমানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও সকাল থেকে এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট। এখনকার পরিস্থিতি আমরা জানবো, আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন। ফয়সাল, এক্সপ্রেসওয়ের যানজট কি কিছুটা কমেছে কিনা, কেমন পরিস্থিতি দেখছেন? বৃষ্টি সকালবেলা বলতে আসলে পিক আওয়ার যে সময়টা, সেই সময়টাই কিন্তু হচ্ছে যানজট কিছুটা থাকে, যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেখানে টোল প্লাজা নির্মাণ করা হয়েছিল সেখানটা ছিল অনেকটা পরিকল্পিত। তবে গেল রোববার হঠাৎ হুট করেই বলা যায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মূল সড়কটি রয়েছে তার উপরেই বলা যায় যে অস্থায়ীভাবে টোল কালেকশন করা হচ্ছে, যার কারণে সেখানকার তেজগাঁওয়ের যে 2 লেনের যে র্যাম্পটি ছিল সেই র্যাম্পে এসেই কিন্তু মূল সড়ক এসে গাড়িগুলো অনেকটা যানজটে পড়ে যাচ্ছে বা আটকা পড়ে যাচ্ছে। সেখানে যেহেতু ম্যানুয়ালি টাকাটা নেওয়া হচ্ছে, টোলটা কালেকশন করা হচ্ছে, যার কারণে কিন্তু গাড়িগুলো অনেকটা স্লোতে যাওয়া লাগছে বা একটু অনেকটা আস্তে আস্তে যাওয়া পার হচ্ছে, যার কারণেই মূলত কিছুটা যানজট তৈরি হয় অফিস আওয়ারের সময়টাতে। তবে অফিস আওয়ারের বাইরের সময়টাই কিন্তু আবার আমরা ভিন্ন চিত্র দেখি, যার কারণে এই পথের যে সকল যানবাহন বা চালকরা রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যেও আমরা দেখেছি যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন যে আসলে দীর্ঘ সময় ধরে তারা এখানে সিরিয়াল দিয়ে তারপরে হচ্ছে তারা টোল প্লাজায় আসতে হচ্ছে, আবার কেউ বলছেন যে না, এটা দেওয়াতে আমরা অনেকটা স্বল্প সময়ের মধ্যে চলে যেতে পারছি। ফলে বলা যায় যে যারা রয়েছেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। তবে আরেকটি বিষয়ে বলে রাখি, যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের অস্থায়ীভাবে এই টোল কার্যক্রমটি চলছে, ফলে কিন্তু এখানকার যে সকল কর্মীরা রয়েছেন যারা টোল কালেকশন করছেন তারা কিন্তু অনেকটা এই রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারা কিন্তু টোল কালেকশন করতে হচ্ছে, যার কারণে তাদের অনেকেরই কিন্তু আমরা শুনছি তারা অনেকে অসুস্থ হয়ে গেছেন বা তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ফলে এই কার্যক্রম আসলে কিভাবে দীর্ঘায়িত হবে নাকি এটা পরিবর্তে আবার স্বয়ংক্রিয়ভাবে যাবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেননি এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর সন্দেহে শান্ত নামের একজনকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আর এই সময় তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করে স্থানীয়রা। রোববার রাত 10টার দিকে এই ঘটনা এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় সাধারণ মানুষ শান্তকে ধরে ফেলে গণধোলাই দেওয়া হয় এবং আহত শান্তকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ছিনতাইয়ের অভিযোগে আটক শান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি। এছাড়া রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে আটক করে বেশ কয়েকজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। লালমনিরহাটে গত 10 জানুয়ারির পর শূন্য রেখায় বেড়া স্থাপন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হলেও নতুন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। এতে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আপাতত বিএসএফ কাজ বন্ধ রেখেছে, তবে ফসলের পরিচর্যায় বেগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণে নতুন করে ছড়িয়েছে উদ্বেগ। স্থানীয়রা জানায়, গেল শুক্রবার গভীর রাতে ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে বিএসএফ। এরপর থেকেই সেখানে শক্ত অবস্থান নিয়েছে বাহিনীটি। এতে ফসলের পরিচর্যা এবং জমিতে সেচ নিয়ে বিপত্তিতে পড়েছেন স্থানীয়রা। সকালবেলা দেখি যে বেড়াকাটা দিয়ে দিয়েছে, আমাদের জায়গায় যদি আমরা থাকি, আমাদের এরিয়া থাকলে আমাদেরকে দাবার দেয়। গণ অভ্যুত্থানের পরে হাড়িপাড়ায় কাঁটাতার নির্মাণ শুরু হইলো, সেইখান থেকে কিছুদিন পরে সরকার পাড়া, তারপর সৃষ্টিয়ার পারে, এখন আবার শুরু হয়ে গেছে কলোনি পাড়ায়। আতঙ্কের মধ্যে আছে, রাত্রে ঘুম পাইতে পারি না, মনে করো যে একটা ফটকা ফুটাইতেছে, গুলি ফুটাইতেছে, ঘুমতে পারি না, উঠিয়ে বসে থাকি। রাস্তা যাচ্ছে, রাস্তার সাথে আমাদের জমি, ওখানে গেলেও ওদিক থেকে সরে আসবার বলে আমাদের খেতেও তো যাইতে দেয় না। পুলিশ জানিয়েছে, শনিবার বিজিবির সাথে পতাকা বৈঠকের পর সীমান্তে বেড়া স্থাপনের কাজ বন্ধ রেখেছে বিএসএফ। এলাকার পরিবেশ শান্ত আছে বলেও জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বেড়া দেয় নাই, আমরা আসলে কাছাকাছি পৌঁছাই নাই, কারণ এখানে ইয়ে আছে তো ভুট্টা ক্ষেত্রে আছে, আমাদের লোকজনকে বলতে তো ভিতরে যাওয়ার দরকার নাই, যেহেতু পরিস্থিতিটা একটু সুস্থ। এখন এমনিতেই পরিবেশ ভালো আছে।
এ বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও বিজিবির ৫১ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে গত ১০ জানুয়ারি একই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পর কাচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবির সাথে বৈঠকে স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ৯৭তম অস্কার আয়োজনে বাজিমাত করল রোমান্টিক কমেডি মুভি নোরা এবং সেরা ছবি, সেরা পরিচালক সহ সর্বোচ্চ ৫টি ক্যাটাগরিতে পুরস্কার বাগিয়ে নিয়েছে ছবিটি। সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন আর সেরা অভিনেতার খেতাব জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি। হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসর মাতিয়ে রাখেন সঞ্চালক ক্যানন ওব্রায়ান। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। তারার মেলায় পরিণত হয় ডলবি থিয়েটার। অস্কার হিসেবে খ্যাত জমকালো আয়োজনে অংশ নিতে জড়ো হন হলিউড সহ বিভিন্ন দেশের তারকারা। রেড কার্পেটে আলো ছড়িয়েছেন ডেমি মুর, আরিয়ানা গ্রান্দের মতো তারকারা। ৯৭তম অস্কারে বাজিমাত করল অ্যানোরা। ফেভারিটের তালিকায় শীর্ষে থাকা ছবিটি সর্বোচ্চ ১৩টি বিভাগে পেয়েছিল মনোনয়ন, জিতে নিল ৫টি পুরস্কার। সেরা ছবির পাশাপাশি মুভিটি পরিচালনার জন্য সেরা পরিচালকের খেতাব জিতেছেন শন বেকার। একই মুভিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন মাইকি ম্যাডিসন। ডেমি মুরের প্রত্যাবর্তনের বছর ভাবা হলেও ডার্ক হর্স হিসেবে তাক লাগিয়ে দিয়েছেন মনোনীতদের মধ্যে সর্বকনিষ্ঠ ম্যাডিসন। ২০০৩-এ দ্য পিয়ানিস্ট ছবিতে অভিনয় করে সর্বকনিষ্ঠের রেকর্ড গড়ে অস্কার জয় করেছিলেন ২৯ বছরের অ্যাড্রিয়ান ব্রডি। এবার ৫১ বছর বয়সে আবারও সোনালি ট্রফি বাগিয়ে নিলেন ঐতিহাসিক ড্রামা দ্য ব্রুটালিস্টের জন্য। আর রিয়েল পেইন ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কিরান কালকিন। আলোচিত ছবি এমিলিয়া পেরেজে অনবদ্য অভিনয় করে পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়ী সালডানা। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের খেতাব জিতেছে ব্রাজিলের আই অ্যাম স্টিল হিয়ার। আয়োজনে বিশেষ সম্মাননা জানানো হয় জেমস বন্ড সিরিজের প্রতি। রূপালী পর্দার জগতে বিশ্বের সবচেয়ে বনেদি পুরস্কার হিসেবে বিবেচিত অস্কার ১৯২৯ সাল থেকে এর সম্মাননা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। অস্কার পেয়েছে ফিলিস্তিনি চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে তথ্যচিত্র নো আদার ল্যান্ড। ইসরায়েলি সাংবাদিক জুবেল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসাল আদ্রার যৌথভাবে এই তথ্যচিত্র নির্মাণ করে। এতে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ এবং আগ্রাসনের চিত্র তুলে ধরা হয়েছে। পুরস্কার গ্রহণ করে আদ্রা জানিয়েছেন, গেল কয়েক দশক ধরে পশ্চিম তীরের বাসিন্দারা যে কঠোর বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তাই প্রকাশ পেয়েছে এই ডকুমেন্টারিতে। অস্কারের মঞ্চে গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ এবং বন্দীদের মুক্তির আহ্বানও জানান নো আদার ল্যান্ডের সাথে সংশ্লিষ্টরা। Thank you to the Academy for the award. It's such a big honor.